তো বন্ধুরা, তোমরা জানো গত 31 তারিখ কলকাতা নাইট রাইডার্স তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 8 উইকেটে একটা লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছে, যেখানে ওপেনে ব্যাট করতে নেমেই কেকেআর দলের ব্যাটসম্যানরা শুকনো পাতার মতন ঝরে গিয়ে মাত্র 16 ওভার 2 বল খেলে 116 রানে অল আউট হয়ে যায়। আর কেকেআর দলের এই পতনের মূল কারণ হিসাবে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলের তরুণ বোলার অশ্বিনী কুমার, যে 3 ওভারে 4 উইকেট নিয়ে কেকেআর দলের মাজাটা কিন্তু প্রায় ভেঙে দেয় এবং 116 রান চেস করতে নেমে মাত্র 12 ওভার 5 বলেই 2 উইকেটের বিনিময়ে 121 রান তুলে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে কেকেআর দলের উইকেট পড়া দেখে মনে হচ্ছিল হয়তো পিচটা পুরোপুরি বোলিং পিচ, কিন্তু মুম্বাই যখন মারা শুরু করলো তখন কিন্তু সকল সমর্থকদের উপলব্ধি হলো কেকেআর দলের ব্যাটসম্যানরা পুরো ফ্লপ। তো কেকেআর দলের এই লজ্জাজনক হারের পেছনে সবথেকে বড় ভূমিকা রয়েছে কেকেআর ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের। কারণ আজিঙ্ক্য রাহানে সে মুম্বাইয়ের ছেলে, সেহেতু ওয়াংখেড়ের পিচ আজিঙ্ক্য রাহানের হাতের তালুর মতন চেনা থাকার দরকার। কিন্তু পিচ দেখতে এসে রাহানে কিন্তু বুঝতেই পারেনি পিচটা কেমন হয়েছে। এদিনের ম্যাচ শেষে দলের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে সে বলেন, উইকেটটা ব্যাটিং করার জন্য ভালো থাকলেও আমাদের ব্যাটিং বিভাগ পুরোটাই ব্যর্থ। পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি। এর পাশাপাশি তিনি বলেন, যখন একের পর এক উইকেট পড়ছিল তখন যে কোনো একজনের উচিত ছিল উইকেটে পুরো সময়টা টিকে থাকা, কিন্তু সেটাও কেউ করতে পারল না। তবে দলের বোলিং বিভাগ নিয়ে এদিন কিন্তু কিছুই বলেনি রাহানে, আর বলবেই বা কী করে। দলের ব্যাটিং অর্ডারের ব্যর্থতার জন্য মনীষ পাণ্ডেকে বাধ্য হয়ে মাঠে নামাতে হয় রাহানেকে, যার ফলে বৈভব আরোরাকে কনসিড করে হাতে বোলিং অপশন কম করতে হয়। আজিঙ্ক্য রাহানে যখন দেখলো পিচে ঠিকঠাকভাবে কেউই টিকে থাকতে পারছে না, তখন কিন্তু তারই উচিত ছিল তাকে ধৈর্য ধরে দলের ব্যাটের হাল ধরা, কিন্তু তিনিও মাত্র 7 বলে 11 রান করেই নিজের উইকেটটা দিয়ে আসেন। তো মোট কথায় বলতে গেলে প্রথম ম্যাচে আরসিবির কাছে হেরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে আবারও মুখ থুবড়ে পড়তে হয়েছে নাইট বাহিনীদের। আর দল লাগাতার এইরকম পারফরমেন্স করতে থাকলে আগামীতে প্লে অফের রাস্তাও কিন্তু বেশ কঠিন হয়ে যেতে চলেছে কেকেআরের, সেটা বলাই যায়। সেক্ষেত্রে দলের ভালো পারফরমেন্সের জন্য দলে কিন্তু বেশ কিছু পরিবর্তন দরকার আগামী ম্যাচে, যেখানে দলের 23.75 কোটির প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার সে কিন্তু আরসিবি ও মুম্বাই দুটি ম্যাচেই হতাশজনক পারফরমেন্স করেছে ব্যাট হাতে। এছাড়া বলেও কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে ব্যবহার করছে না ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে। সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ারের এই বছরের পারফরমেন্স নিয়ে যথেষ্ট চিন্তায় কিন্তু রয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ারকে পরিবর্তন করে অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দিয়ে কিন্তু দেখা যেতেই পারে। এর পাশাপাশি কেকেআর সমর্থকদের প্রিয় বিদেশি রাসেলের ব্যাট হাতের পারফরমেন্সে কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মৌসুম পর্যন্ত আমরা যে রাসেলকে ব্যাট হাতে ঝড় তুলতে দেখেছি, সেই রাসেলকেই এই মৌসুমের শুরুর থেকেই কেমন অচেনা দেখা যাচ্ছে। যেখানে প্রথম ম্যাচে মাত্র 4 রান এবং তৃতীয় ম্যাচে মাত্র 5 রান করতে দেখা গেছে আন্দ্রে রাসেলকে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে 2টো উইকেট কিন্তু পেয়েছে রাসেল। তবে আবার যেমনটা আপডেট, বৈভব আরোরা যেহেতু দলে ছিল না, সেই কারণেই বাধ্য হয়েই মুম্বাই ম্যাচে রাসেলকে বল করাতে হয়েছে এবং এই আইপিএলে রাসেলকে তেমন একটা বলও করতে দেখা যাবে না তেমনটাই খবর। সেক্ষেত্রে শুধুমাত্র ফিনিশার রূপেই বেশিরভাগ ম্যাচেই রাসেলকে আমরা দেখতে পেতে চলেছি। আর ফিনিশার রূপে রাসেল যদি এইরকম পারফরমেন্স দেখায়, তাহলে এটা কিন্তু একটা বড় দুশ্চিন্তা কেকেআর সমর্থকদের জন্য, সেটা তোমরা বলতেই পারো। সেক্ষেত্রে রাসেলকে একটা ম্যাচে রেস্ট দিয়ে রবমান পাওয়েলকে প্লেইং 11-এ নিয়ে আসলে কিন্তু ভালো হবে, কারণ রাসেলের ব্যাকআপ প্লেয়ার কিন্তু এখন থেকেই রেডি রাখার দরকার কেকেআর ম্যানেজমেন্টের। এর পাশাপাশি দলের আর এক সেরা প্লেয়ার তথা রিঙ্কু সিং, যাকেও আমরা গেম চেঞ্জার হিসাবে চিনে এসেছি, তো সেই রিঙ্কু সিংও কিন্তু এই বছরে বেশ নিষ্প্রভ। যেখানে প্রথম ম্যাচে মাত্র 12 রান এবং তৃতীয় ম্যাচে মাত্র 17 রান করতে দেখা গেছে রিঙ্কু সিংকে। সেক্ষেত্রে রিঙ্কু সিংয়েরও কিন্তু এবার ভাবার সময় এসেছে তার এই পারফরমেন্সে দলের খুব একটা লাভ হচ্ছে না। এছাড়া দলের বিদেশি বোলার স্পেন্সার জনসন, যে প্রথম ম্যাচ থেকেই এলোপাথারি মার খেয়ে আসছে, তো এই স্পেন্সার জনসনকে নিয়েও কিন্তু এবার ভাবার সময় এসেছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। অপরদিক দিয়ে আবার নর্থ যে সেই চোটের কারণে বসে থাকার জন্যই কোটি কোটি টাকা নিচ্ছে কেকেআর ম্যানেজমেন্টের কাছ থেকে। নর্থ জেগে দিয়ে যদি দলের কোনো লাভই না হয়, তাহলে কি দরকার এত টাকা তার পেছনে খরচ করার। সেহেতু কেকেআরের মেডিকেল স্টাফদেরও কিন্তু এবার ভালো করে কাজ করতে হবে নর্থ জেগে দ্রুত ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো যাই হোক, কেকেআর দলের পরের ম্যাচ রয়েছে আগামী 3 তারিখ সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। সেক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু আবারও একটা কামব্যাকের ম্যাচ হতে চলেছে কেকেআরের জন্য, যেখানে সানরাইজ হায়দ্রাবাদ তারাও কিন্তু তাদের প্রথম ম্যাচে বিধ্বংসীভাবে শুরু করে তার পরের ম্যাচ থেকেই তারা হারা শুরু করেছে। সেক্ষেত্রে সানরাইজ হায়দ্রাবাদ তারাও কিন্তু চাইবে এই ম্যাচ থেকে জয় পেয়ে পুনরায় জয়ের সরণিতে ফিরতে। অপরদিক দিয়ে আবার কেকেআর তারাও চাইবে গ্যালারি ভর্তি তাদের সমর্থকদের সামনে আবারও জয়ের মুখ দেখতে। তো এই ম্যাচটা কেকেআরের জন্য যে খুব একটা সহজ ম্যাচ হবে সেটা কিন্তু বলা যাবে না, তবে এই ম্যাচটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। তো যাই হোক, এই ম্যাচের জন্য কেকেআর দলের প্লেইং 11-এ কিন্তু আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পাবো না, কারণ ম্যানেজমেন্ট যেমনটা চাইছে আরও 1 থেকে 2টো ম্যাচ এই একই প্লেইং 11 তারা দেখে নিতে চাইছে
এবং তারপরেও যদি দলের প্লেইং ইলেভেনের এই একই রকমের পারফরমেন্স দেখা যায়, তাহলে তারপরের ম্যাচগুলো থেকে দলের প্লেইং ইলেভেনের নতুন প্লেয়ার কিন্তু আসতে চলেছে। তবে খুব সম্ভবত এই ম্যাচে গত ম্যাচের মতনই প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে কেকেআর দল। তো এবার যদি এই ম্যাচের জন্য কেকেআর দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো এখানে ওপেনার জুটিতেই কুইন্টন ডিককের সাথে দেখা যাবে সুনীল নারিনকে, 3 নম্বরে থাকবে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে দেখা যাবে ভেঙ্কটেশ আয়ারকে। তো এই ম্যাচটাতে খুব সম্ভবত স্পিন পিচ হতে চলেছে, সেক্ষেত্রে স্পিন অপশন হিসাবে ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু আমরা এই ম্যাচেও দেখতে পেতে চলেছি। দলের 5 নম্বর পজিশনে দেখা যাবে রিঙ্কু সিংকে, 6 নম্বরে থাকবে আন্দ্রে রাসেল, 7 নম্বরে দেখা যাবে রমনদীপ সিং, 8 নম্বরে দেখা যাবে হর্ষিত রানাকে, 9 নম্বরে দেখা যাবে ভৈভব আরোরাকে, 10 নম্বরে দেখা যাবে বরুণ চক্রবর্তীকে এবং 11 নম্বরে আমি চাইছি নর্জে যেন ফিরে আসে এই ম্যাচে। তো এখানে সাবস্টিটিউট হিসাবে আঙ্ক্রিশ রঘুবংশী, অনুকূল রায় এদেরকে দেখা যেতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের মতে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে এবং কেকেআর তারা কি পারবে এই ম্যাচে জয় তুলে নিয়ে আবারও জয়ের সরণিতে ফিরতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।